হুম আমরা সাধারণত কোয়ান্টাম পদার্থবিদ্যার ইতিহাসকে একটা বিশাল বাজেটের হলিউড সিনেমার মতো দেখি। হ্যাঁ, একদম। যেখানে ওই কোপেনহেগেন বা গটিনজেনের ল্যাবরেটরিগুলো হচ্ছে সিনেমার মূল সেট। ঠিক। আর আইনস্টাইন, বোর বা শ্রোডিঙ্গারের মতো ইউরোপীয় বিজ্ঞানীরা হলেন প্রধান চরিত্র। কিন্তু আমাদের আজকের এই গভীর বিশ্লেষণমূলক আলোচনায় আমরা সেই সিনেমার আসল কারিগরদের খুঁজব। মানে যারা আসলে পেছনের মানুষ। একদম তাই। আমরা সেই স্ক্রিপ্ট রাইটার এবং কো-ডিরেক্টরদের গল্প জানব, যাদের লেখা চিত্রনাট্য ছাড়া আধুনিক পদার্থবিদ্যার এই ব্লকবাস্টার সিনেমাটা আসলে কখনোই পূর্ণতা পেত না। আর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এই চিত্রনাট্যের প্রথম খসড়াটা কিন্তু ল্যাবরেটরি বা মাইক্রোস্কোপ আবিষ্কারের হাজার হাজার বছর আগেই লেখা হয়েছিল। হাজার হাজার বছর আগে? মানে প্রাচীন ভারতে। হ্যাঁ, শ্রোতাদের বোঝানো দরকার যে এই আলোচনাটা শুধু অতীতের ইতিহাস নয়, প্রাচীন দর্শন থেকে শুরু করে একদম ২০২৬ সালের আধুনিক স্যাটেলাইট প্রযুক্তিতে পৌঁছানোর একটা অখণ্ড যাত্রা। আচ্ছা, প্রাচীন দর্শনের কথায় যখন আসলাম, তখন প্রথম সহস্রাব্দ খ্রিস্টপূর্বাব্দের মহর্ষি কণাদের কথা বলতেই হয়। ঠিক বলেছেন। বৈশেষিক দর্শনে পদার্থের ক্ষুদ্রতম কণার একটা চমৎকার ধারণা পাওয়া যায়। কণাদ সেই কণার নাম দিয়েছিলেন অণু। যা কিনা অবিভাজ্য আর অবিনশ্বর। হ্যাঁ, আর এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটা হল এই দর্শনে বলা হয়েছিল অণুগুলো মূলত দুটো অবস্থায় থাকতে পারে। মানে একটা স্থির অবস্থা আর অন্যটা গতিশীল অবস্থা, তাই তো? একদম তাই। এই যে দ্বৈত অবস্থার ধারণা, এটা কিন্তু অনেক পরে কণা গতিবিদ্যার গাণিতিক বর্ণনার একটা দার্শনিক পূর্বসূরি হিসেবে কাজ করেছে। এগুলো কোনো ল্যাবরেটরির বিজ্ঞান ছিল না, বিশুদ্ধ দর্শন ছিল। আচ্ছা, তার মানে আধুনিক কোয়ান্টাম মেকানিক্স যখন পদার্থের দ্বৈত সত্তা বা ওই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির মতো অদ্ভুত সব ধারণা নিয়ে হাজির হলো, তখন এই অঞ্চলের বিজ্ঞানীদের কাছে সেটা সম্পূর্ণ এলিয়েন বা ভিন্ন গ্রহের কোনো ধারণা বলে মনে হয়নি। ঠিক, কারণ তাদের সাংস্কৃতিক এবং দার্শনিক ডিএনএতে আগে থেকেই এই ধরনের জটিল, বিমূর্ত চিন্তার একটা ভিত্তি গাঁথা ছিল। আর এই দার্শনিক প্রস্তুতি কিভাবে বৈজ্ঞানিক বিপ্লবে রূপ নিল, তা আমরা ১৯২০ দশকে দেখতে পাই। যেমন ধরুন ১৯২৪ সালের কথা। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে সত্যেন্দ্রনাথ বসু তিনি ম্যাক্স প্ল্যাঙ্কের বিকিরণ সূত্রের প্রচলিত বর্ণনায় একটা মারাত্মক যৌক্তিক অসঙ্গতি ধরে ফেলেছিলেন। মানে সে সময়ের পদার্থবিদরা আলোর কণার সংখ্যা গুনতেন ক্লাসিক্যাল থিওরি দিয়ে, আর শক্তির হিসাব করতেন কোয়ান্টাম নিয়মে। ঠিক, এই দুই নৌকায় পা দিয়ে চলার বিষয়টা বসুর কাছে যৌক্তিক মনে হয়নি। দুটো আলাদা যুগের নিয়ম একসঙ্গে মেলানোর কারণে তত্ত্বের ভেতরে একটা বড় ফাঁক থেকে যাচ্ছিল। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। বসু এই সমস্যার সমাধান করতে গিয়ে বললেন যে ফোটন বা আলোর কণাগুলোর একটা পরম অভিন্নতা আছে। হ্যাঁ, অ্যাবসোলিউট ইনডিস্টিংগুইশেবিলিটি। ক্লাসিক্যাল দুনিয়ায় তো দুটো বস্তুকে আলাদা করা যায়, কিন্তু বসু প্রমাণ করলেন ফোটনরা পরমভাবে অভিন্ন সত্তা। বসুর এই অভিন্নতা তত্ত্বটি কি এমন যে, ধরুন একটা ঝুড়িতে দুটো লাল আপেল আছে, সাধারণ চোখে দেখতে একেবারে একরকম হলেও তারা দুটো আলাদা বস্তু, গায়ে ১ আর ২ নম্বর স্টিকার লাগানো যায়। হ্যাঁ হ্যাঁ, ক্লাসিক্যাল ফিজিক্সে তাই হয়। কিন্তু কোয়ান্টাম জগতে এই দুটো ফোটন শুধু দেখতে একরকম তা নয়, বরং তারা আক্ষরিক অর্থেই একই সত্তা, যারা একই স্থান ভাগ করে নিচ্ছে। মানে ফোটনদের গায়ে কোনোভাবেই স্টিকার লাগানো যায় না। এখানে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল আপনার অ্যাপেলের এই উপমাটা কোয়ান্টাম জগতের এই অদ্ভুত নিয়মটা বোঝার জন্য একদম নিখুঁত। ওহ, তাই নাকি? একদম। তারা এতটাই অভিন্ন যে যদি দুটো ফোটন নিজেদের মধ্যে জায়গা অদলবদল করে, মহাবিশ্বের কোনো ভৌত পরিবর্তনই হয় না। মানে ক্লাসিক্যাল ফিজিক্সে দুটো আলাদা আপেল জায়গা বদল করলে দুটো ভিন্ন অবস্থা বা ম্যাক্রোস্টেট তৈরি হয়, কিন্তু ফোটনের ক্ষেত্রে একটাই থাকে। ঠিক। আর এই হিসাব মেলানোর জন্য বসু বাস্তব স্পেসের বদলে ফেজ স্পেস বা দশা জগতের একটা গাণিতিক মডেল ব্যবহার করলেন। আচ্ছা, এই ফেজ স্পেস বিষয়টা তো একটু খটমটে লাগছে। মানে এটা কি আমাদের চেনা দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা 3D জগতের চেয়ে আলাদা কিছু? হ্যাঁ, বেশ আলাদা। ফেজ স্পেস হলো একটা গাণিতিক জগৎ। এখানে শুধু কণাটা কোথায় আছে তা দেখা হয় না, বরং এটা কোন দিকে কত বেগে ছুটছে, মানে ভরবেগ কত, সেটাও একসাথে মাপা হয়। আর বসু এই ফেজ স্পেসকে ছোট ছোট কাল্পনিক বাক্সে বা সেলে ভাগ করেছিলেন, তাই না? ওই যে ভি সেল ইজ ইকুয়াল টু h³ সমীকরণটা। একদম। এরপর তিনি হিসাব কষলেন যে এই বাক্সগুলোতে অভিন্ন ফোটনগুলো কিভাবে নিজেদের সাজাতে পারে।
এই একটা ধারণার ওপর ভিত্তি করেই তৈরি হলো বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আর মজার ব্যাপার হলো ইউরোপিয়ান জার্নাল যখন এটা প্রত্যাখ্যান করল তখন তিনি সোজা আইনস্টাইনের কাছে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, আর আইনস্টাইনের গুরুত্ব বুঝে নিজেই জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করেন। আর বিখ্যাত পদার্থবিদ পল ডিরাক পরবর্তীতে এই কণাগুলোর নাম দেন বোসন। এই বোসন কণাগুলো এতটাই সামাজিক যে তারা সবাই একসঙ্গে একই কোয়ান্টাম স্টেটে থাকতে পছন্দ করে। ঠিক। আর এই বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করেই দীর্ঘ কয়েক দশক পর 1995 বোস-আইনস্টাইন কনডেনসেট প্রমাণিত হয়। কিন্তু বোস যখন তাত্ত্বিকভাবে কাজ করছিলেন ঠিক সেই সময় তো সিভি রমন আলোর কোয়ান্টাম প্রকৃতির সরাসরি পরীক্ষামূলক প্রমাণ হাজির করেন। একদম। 1921 সালে সমুদ্র ভ্রমণের সময় লর্ড রেলের তত্ত্বকে চ্যালেঞ্জ করে তিনি প্রমাণ করেন সমুদ্রের নীল রঙের কারণ জলের অণু দ্বারা আলোর বিক্ষেপণ। হ্যাঁ, আর 1928 সালে মার্কারি আর্ক ল্যাম্প ব্যবহার করে তো বিখ্যাত রমন এফেক্ট আবিষ্কার করলেন, যা প্রমাণ করল আলোর নির্দিষ্ট কোয়ান্টা বা ফোটন আছে। এই স্ক্যাটারিং বা বিক্ষেপণের বিষয়টা বেশ সূক্ষ্ম। আলো যখন স্বচ্ছ পদার্থের ভেতর দিয়ে যায়, অণুর সাথে ধাক্কা খেয়ে কিছু ফোটন শক্তি হারায় বা গ্রহণ করে, যার ফলে ফোটনের রং বা তরঙ্গদৈর্ঘ্য বদলে যায়। ঠিক। এটা অকাট্যভাবে প্রমাণ করে যে আলোর নিরবিচ্ছিন্ন কোনো তরঙ্গ নয়, বরং নির্দিষ্ট শক্তির প্যাকেট। আর এর জন্য 1930-তে প্রথম এশীয় হিসেবে নোবেল জেতেন রমন। আচ্ছা, ফোটনের এই ক্ষুদ্র জগতের নিয়মগুলো তো আমরা বুঝলাম, কিন্তু এই একই নিয়ম কি বৃহত্তর স্কেলেও কাজ করে? মানে বিষাদ নক্ষত্র আর গ্যালাক্সির আচরণও কি এটা দিয়ে নিয়ন্ত্রণ হয়? হ্যাঁ, আর মেঘনাদ সাহার কাজ আমাদের ঠিক সেই উত্তরটাই দেয়। 1919-1920 সালের দিকে সাহা তার বিখ্যাত থার্মাল আয়োনাইজেশন সমীকরণ তৈরি করেন। মানে আগে তো বিজ্ঞানীরা নক্ষত্রের আলো বিশ্লেষণ করে তাদের রাসায়নিক গঠন বোঝার চেষ্টা করতেন, তাই না? ঠিক। তারা ভাবতেন বিভিন্ন নক্ষত্রের আলো আলাদা হওয়ার কারণ হয়তো তারা আলাদা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। কিন্তু সাহা কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে প্রমাণ করলেন যে এই ভিন্নতা মূলত নক্ষত্রের প্রচণ্ড তাপমাত্রার কারণে হয়। তার মানে নক্ষত্রের ভেতরে তাপমাত্রা এতটাই বেশি থাকে যে পরমাণুগুলো তাদের ইলেকট্রন ধরে রাখতে পারে না। একদম তাই। প্রচণ্ড তাপে পরমাণু থেকে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে যায়। সাহার সমীকরণ ঠিক এই হিসেবটাই নিখুঁতভাবে করে দিয়েছিল। মহাকাশের বিশালতার সাথে কোয়ান্টাম জগতের ক্ষুদ্রতার এক অভূতপূর্ব মেলবন্ধন। আর এই মেলবন্ধনের সবচেয়ে চমকপ্রদ উদাহরণ তো সুব্রমণ্যন চন্দ্রশেখরের কাছ থেকে আসে। হ্যাঁ, 1930 সালে মাত্র 19 বছর বয়সে জাহাজে করে ইংল্যান্ডে যাওয়ার পথে তিনি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের প্রয়োগ করেন মৃতপ্রায় নক্ষত্রের ক্ষেত্রে। একটু আগে তো আমরা বোস কণাগুলোর কথা বলছিলাম, যারা খুব সামাজিক। কিন্তু ফার্মিয়ান বা ইলেকট্রনরা তো ঠিক উল্টো, চরম অসামাজিক। ঠিক। পাউলি প্রিন্সিপাল অনুযায়ী দুটো ফার্মিয়ন কণা কোনোভাবেই একই কোয়ান্টাম স্টেটে থাকতে পারে না। চন্দ্রশেখর এটা কাজে লাগিয়ে ইলেকট্রন ডিজেনারেসি প্রেশার আবিষ্কার করেন। আচ্ছা, তাহলে এই ডিজেনারেসি প্রেশার হল প্রতিদিন সকালে ভিড় ট্রেনে ওঠা যাত্রীদের মতো। মানে প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট জায়গা প্রয়োজন, এবং গাদাগাদি করলেও এক জায়গায় দুজন দাঁড়াতে পারে না। তাই বাধ্য হয়ে যাত্রীরা বাইরের দিকে একটা প্রচণ্ড চাপ তৈরি করে। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে একদমই তাই। নক্ষত্রের ভেতরে মহাকর্ষের টানে ইলেকট্রনগুলো কাছাকাছি আসতে বাধ্য হয়, কিন্তু কোয়ান্টাম নিয়ম তাদের এক জায়গায় থাকতে বাধা দেয়। আর এই মহাকর্ষ বনাম কোয়ান্টাম চাপের লড়াইয়ের শেষ পরিণতি কি হবে তার গাণিতিক সীমানাই হল চন্দ্রশেখর লিমিট। হ্যাঁ, যা মূলত সূর্যের ভরের 1.44 গুণ। যদি ভর এর নিচে থাকে তবে ভি ট্রেনের দেয়াল টিকে যায়, নক্ষত্রটি একটা শ্বেত বামনে পরিণত হয়। আর যদি 1.44 গুণের বেশি হয়, তখন ট্রেনের দেয়াল আরে প্রচণ্ড চাপ ধরে রাখতে পারে না, মহাকর্ষ কোয়ান্টাম চাপকে হারিয়ে দেয় এবং নক্ষত্রটি আরও চুপসে গিয়ে ব্ল্যাক হোল বা নিউট্রন স্টারে পরিণত হয়। আর্থার এডিংটনের মতো বিজ্ঞানী তখন এই ব্ল্যাক হোলের ধারণা মেনে নিতে পারেননি। তরুণ চন্দ্রশেখরকে উপহাসও করেছিলেন। কিন্তু 1883 সালে তিনি ঠিকই নোবেল পান।
হ্যাঁ, সাহা এবং চন্দ্রশেখর মিলে আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের একটা শক্ত ভিত্তি গড়ে দিয়েছেন। আচ্ছা, নক্ষত্রের এই মৃত্যু থেকে তো মহাজাগতিক রশ্মি বা কসমিক রে তৈরি হয়, যা পৃথিবীতে আসে। আর হোমি যে ভাবা তো এটা নিয়েই কাজ শুরু করেছিলেন, তাই না? ঠিক ১৯৩০-এর দশকে ভাবা স্ক্যাটারিং এবং কসমিক রে নিয়ে তিনি বিশ্বব্যাপী সাড়া ফেলা কাজ করেন। তিনি মিওয়ান নামের একটা ভারী ইলেকট্রন কণা আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন। কিন্তু মিওয়ান কণাগুলো তো এতই ক্ষণস্থায়ী যে বায়ুমণ্ডলের ওপরের স্তরে তৈরি হওয়ার পর পৃথিবীর পৃষ্ঠে পৌঁছানোর আগেই এদের ধ্বংস হয়ে যাওয়ার কথা। একদম। কিন্তু ডিটেক্টরে এরা ধরা পড়ছিল। ভাবা তখন রিলেটিভিস্টিক টাইম ডাইলেশন বা সময়ের প্রসারণ তত্ত্ব ব্যবহার করে এর চমৎকার ব্যাখ্যা দিলেন। মানে আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী প্রচণ্ড গতিতে ছোটার কারণে মিওনগুলোর জন্য সময়ের প্রবাহ ধীর হয়ে গিয়েছিল, তাই ধ্বংস হওয়ার আগেই মাটি ছুঁতে পারে। ঠিক। আর শুধু তত্ত্ব নয়, ভাবা তো টিআইএফআর এবং এইসি প্রতিষ্ঠা করে ভারতের পারমাণবিক কর্মসূচির প্রাতিষ্ঠানিক সূচনাও করেছিলেন। হ্যাঁ, আর এরপর ইসিজি সুদর্শন এবং রবার্ট মার্শাকের ভি তত্ত্বের কথা বলতে হয়। উইক ফোর্সের সঠিক গাণিতিক গঠন এই তত্ত্বের মাধ্যমেই পরিষ্কার হয়। কোয়ান্টাম অপটিক্সের সুদর্শনের রিপ্রেজেন্টেশন এবং সুরাজেন গুপ্তের কোয়ান্টাইজেশন পদ্ধতি আধুনিক ফিজিক্সকে অনেক নিখুঁত করেছিল। যদিও ২০০৫ সালে সুদর্শনকে নোবেল না দেওয়ার বিষয়টা বিজ্ঞানের ইতিহাসে পদ্ধতিগত পক্ষপাতিত্বের দিকেই ইঙ্গিত করে। সেটা সত্যিই দুঃখজনক। আচ্ছা, সাবঅ্যাটমিক জগতের এই মডেলগুলো তো আমরা বুঝলাম, কিন্তু রমনের ছাত্র জিএন রামচন্দ্রন তো সম্পূর্ণ ভিন্ন একটা ক্ষেত্রে কোয়ান্টামের ধারণা প্রয়োগ করেন। হ্যাঁ, ১৯৫৪ সালে কোয়ান্টাম স্ক্যাটারিং বা এক্স রে ডিফ্র্যাকশন ব্যবহার করে তিনি কোলাজেনের ট্রিপল হেলিক্স গঠন আবিষ্কার করলেন। দাঁড়ান, প্রোটিনের জন্য এক্স রে ক্রিস্টালোগ্রাফি কোয়ান্টাম পদার্থবিদ্যার সাথে জীববিজ্ঞানের বা মানবদেহের কি সম্পর্ক? বাইরে থেকে দেখলে বিশাল তফাত মনে হলেও গভীরে গেলে কিন্তু সবই এক। জীববিজ্ঞানের মূল ভিত্তি যে বিশাল প্রোটিন অণুগুলো, সেগুলো তো আসলে অসংখ্য পরমাণু দিয়েই তৈরি, তাই না? হ্যাঁ, তা তো বটেই। অণুর ত্রিমাত্রিক গঠন কেমন হবে তা নির্ভর করে পারমাণবিক স্তরে ইলেকট্রনগুলো একে অপরকে কতটা বিকর্ষণ করছে তার উপর। রামাচন্দ্রন ঠিক সেই কোয়ান্টাম টুল ব্যবহার করেই জীবনের ব্লুপ্রিন্ট বের করেছিলেন। ও আচ্ছা, মানে ফোটনগুলো প্রোটিনের ভেতরের ইলেকট্রন ক্লাউডে ধাক্কা খেয়ে ছিটকে যাওয়ার প্যাটার্ন বিশ্লেষণ করেই তিনি বিখ্যাত রামাচন্দ্রন প্লট তৈরি করেছিলেন। একদম। কোন কোণে পরমাণুগুলো থাকলে তাদের ইলেকট্রন ক্লাউড একে অপরের সাথে ধাক্কা খাবে না, সেই হিসেবটাই এই প্লটে দেখানো হয়। মহাবিশ্বের গঠন থেকে শুরু করে মানবদেহের প্রোটিন সবখানেই কোয়ান্টামের প্রভাব আসলেই মুগ্ধ করার মতো। এবার যদি আমরা ২১ শতকের আধুনিক প্রযুক্তির দিকে তাকাই, সেখানে অশোক সেনের নাম সবার আগে আসে। হ্যাঁ, দ্বিতীয় সুপারস্ট্রিং রেভলিউশনে তার এস ডুয়ালিটির কাজ অসাধারণ। তিনি প্রমাণ করেন যে বিভিন্ন স্ট্রিং থিওরি আসলে পরস্পর বিরোধী নয়, বরং একই তত্ত্বের ভিন্ন ভিন্ন গাণিতিক প্রকাশ। বিষয়টা কি এমন যে একটা সিলিন্ডারকে একদিক থেকে দেখলে গোলক মনে হয় আর অন্য দিক থেকে আয়তক্ষেত্র মনে হয়, কিন্তু বস্তুটা আসলে একটাই? চমৎকার উপমা। এস ডুয়ালিটি ঠিক এটাই প্রমাণ করল। আর এই যুগান্তকারী কাজের জন্যই ২০১২ সালে তিনি ফান্ডামেন্টাল ফিজিক্স প্রাইজ জয় করেন। আর এই আধুনিক তাত্ত্বিক চিন্তার আরেকজন পুরোধা হলেন থানু পদ্মনাভন এবং তার ইমার্জেন্ট গ্র্যাভিটি বা উদ্ভূত মহাকর্ষ তত্ত্ব। হ্যাঁ, তিনি মহাকর্ষকে মৌলিক বল হিসেবে মানতেই অস্বীকৃতি জানালেন। তার মতে মহাকর্ষ হল আণুবীক্ষণিক কোয়ান্টাম প্রক্রিয়ার একটা সামষ্টিক বা ম্যাক্রোস্কোপিক ফলাফল। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। তাহলে ইমার্জেন্ট গ্র্যাভিটি অনেকটা ট্রাফিক জ্যামের মতো। মানে একটিমাত্র গাড়ির ইঞ্জিন দেখে আপনি পুরো শহরের ট্রাফিক জ্যাম বুঝতে পারবেন না। এটি একটি সামষ্টিক বা ম্যাক্রোস্কোপিক বিভ্রম। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আপনার উপমাটা একদম নিখুঁত। ট্রাফিক জ্যামের এই ধারণাটাই ইমার্জেন্ট গ্র্যাভিটিকে সুন্দরভাবে তুলে ধরে। আর এই তাত্ত্বিকদের জটিল চিন্তার বাস্তব প্রয়োগই হল আজকের আধুনিক প্রযুক্তি, যেমন ২০২৩ সালের শুরু হওয়া ন্যাশনাল কোয়ান্টাম মিশন। ঠিক, ইসরো তো ২০২১ সালে ৩০০ মিটার দূরত্বে অ্যান্ট্যাঙ্গলড ফোটন ব্যবহার করে সম্পূর্ণ হ্যাক প্রুফ ভিডিও কল করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, কেউ আড়ি পাততে গেলেই তো কোয়ান্টাম স্টেট নষ্ট হয়ে যাবে।
আর ওদিকে ডিআরডিও 100 কিলোমিটার ফাইবার লিঙ্ক স্থাপন করেছে। টাটা আর টিআইএফআর মিলে ভারতের নিজস্ব 6 কিউবিট প্রসেসরও বানিয়ে ফেলেছে। আরআরআইতে উর্বশী সিনহার ল্যাবে ফোটোনিক র্যান্ডম নাম্বার জেনারেশনের কাজ চলছে। আর সবচেয়ে বড় মাইলফলক তো আসতে যাচ্ছে 2026 সালে, যখন নিজস্ব কোয়ান্টাম কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। একদম। মহর্ষি কণাদের দার্শনিক চিন্তা থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বসু ও সাহার তত্ত্ব পেরিয়ে আজকের এই আধুনিক কোয়ান্টাম কম্পিউটিং পর্যন্ত ভারতীয় বিজ্ঞানীদের এই যাত্রা আসলেই অসামান্য। আসলেই। আর আমাদের মনে রাখা দরকার যে এই আধুনিক স্মার্টফোন, ইন্টারনেট সুরক্ষার এনক্রিপশন কিংবা রাতের আকাশের তারাদের বয়স, সব কিছুর পেছনে কিন্তু এই গবেষণার সরাসরি প্রভাব রয়েছে। হ্যাঁ, দ্রুত এবং গভীরভাবে এই বিষয়গুলো জানাটা সত্যিই রোমাঞ্চকর। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব, তবে পর্বটি শেষ করার আগে শ্রোতাদের ভাবার জন্য একটা অদ্ভুত চিন্তার কথা বলি। কি চিন্তা? পদ্মনাভন যদি সঠিক হন এবং মহাকর্ষ যদি সত্যি কোয়ান্টাম স্তরের অসংখ্য কণার একটা এমার্জেন্ট বা সামষ্টিক রূপ হয়, মানে ওই ট্রাফিক জ্যামের মতো, তবে আমাদের দৈনন্দিন জীবনের আর কোনো চিরচেনা বাস্তবতা আসলে একটা কোয়ান্টাম বিভ্রম মাত্র। এই যে স্থান এবং কালের মধ্যে আমরা বেঁচে আছি, তা কি সত্যি মৌলিক, নাকি সেগুলোও শুধুই মায়া? ভাববেন কিন্তু। আজ এ পর্যন্তই।